শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকে দিনটা সকলে ভালো কাটুক এই শুভকামনা বরাবরের মতো জানিয়ে আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য। আচ্ছা, আমি আনিস। লাবণ্য যেমন বলছিল যে সুন্দর একটি সকালের শুভেচ্ছা, তেমনি আমি বলতে চাই যেহেতু পরিবর্তনের এই সময়টাতে অসুস্থতা খুব বাড়ছে, তাই সুস্থ থাকার চেষ্টা যেন আমাদের নিজেদের জায়গা থেকে অনেক বেশি থাকে। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছো আনিস? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, সুস্থ আছি। সবসময় প্রত্যাশা করি সুস্থ থাকো, যেন আমারও তাই। চমৎকার গান শোনাতে পারো আমাদেরকে, চমৎকার ভাবে উপস্থাপনা করতে পারো, এবং তোমার কণ্ঠ চমৎকার আবৃত্তি যেন আমরা সবসময় শুনতে তাই না? পারি, সেটাও আমরাও প্রত্যাশা আচ্ছা, করি। জীবনের সবচেয়ে চমৎকার বিষয়টা কি বলতো, মানে তোমার দৃষ্টি থেকে, যে কোন কাজে বেশি আনন্দ? এটা তো আসলে মানুষ ভেদে আসলে বিভিন্ন রকম হয়। যদি আমার ক্ষেত্রে বলো, আমি আসলে কাজের মাধ্যমে নিজের আনন্দ খুঁজে পাই। সেটা হতে পারে আমার গান কিংবা উপস্থাপনা কিংবা পরিবারের সাথে সময় কাটানো, এই বিষয়গুলোর মধ্যে আমি খুব বেশি আনন্দ পাই। চমৎকার। আর যখন দেখি আমার একটি আচরণে বা ব্যবহারে অপোজিট সাইডের মানুষটা ভালো বোধ করছে, সেটাও আমাকে একটা প্রশান্তি এনে দেয়। নিশ্চয়ই চমৎকার বলেছো। এই মানবিক গুণগুলো আসলে আমাদের প্র্যাকটিস করা উচিত। একদম। আর আমার কাছে মনে হয় যে সৃষ্টিশীল জীবন, সৃষ্টিশীল কর্মই কিন্তু আসলে জীবনটাকে অনেক বেশি সার্থকর করে তোলে, তাই না? একদম তাই। এবং চমৎকার একজন মানুষ রয়েছেন অতিথি হিসেবে, তিনি তার সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছেন। চলো এই চমৎকার মানুষটিকে আজকে আবিষ্কার করি। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি তরুণ উদ্ভাবক ইব্রাহিম মোল্লা। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনারা? আমরাও খুব ভালো আছি। প্রাণবন্ত দেখাচ্ছে আপনাকে। আপনাদেরও আনিস ভাই, লাবণ্য আপু, অসাধারণ লাগছে আপনাদেরকে। এই যে সৃষ্টিশীলতা, সৃষ্টিশীল জীবন, চমৎকার, তাই না? আপনার সবকিছু মিলেই মূলত আমরা যারা পৃথিবীতে আছি তারা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে ভ্যালু এড করতেছি। রাইট। লাইক আমি যখন বাসা দিয়ে বের হই, যিনি কিনা আমাদের বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, আমার সকালে উঠে মোরালটা হাই থাকে, উনি আমার জীবনে ওইভাবে ভ্যালু এড করছেন। রাস্তা দিয়ে যখন যাচ্ছি, রাস্তা পরিষ্কার যিনি রাখছেন, উনি একটা ভাবে ভ্যালু এড করছেন। এভাবে সবাই আমরা ভ্যালু এডিং এর মধ্য দিয়ে পৃথিবীতে বসবাস করছি। একদম। বাহ, চমৎকার। এবং সুন্দর আপনি করে আপনার কাজের বলেছেন। মধ্য দিয়ে ভ্যালু অ্যাড করে যাচ্ছেন। চেষ্টা করছি। সেই প্রসঙ্গে আমরা আসবো। একেবারে শৈশব থেকে শুরু করি। শৈশবের কথা জানি অতটা মনে থাকে না, যতটা মনে আছে, কেমন ছিল? ঢাকায় জন্মেছিলেন আপনি। ছোটবেলাটা ইন্টারেস্টিং তখন ছিল না, কিন্তু এখন মনে হয় যে খুব ইন্টারেস্টিং। কিভাবে? হ্যাঁ। যেমন আমরা বিভিন্ন মানুষের সাথে যখন কথা বলি, ওদের ছোটবেলায় যখন যাই, তখন দেখি ওদের লাইফটা খুবই কম্পিটিটিভ ছিল ছোটবেলায়, শহরের লাইফটা। যেমন ছোটবেলায় শহরের লাইফে একটা ছেলে বা মেয়ের সাথে কি হয়, ছোটবেলায় একটা ছোট্ট একটা শিশু, সে সকাল থেকেই তার কোচিং স্টার্ট, কখনো আর্ট ক্লাসে যাচ্ছে, হ্যাঁ। কখনো এটা শিখবে, কখনো ওটা শিখবে, তারপর স্কুলের পরে কোচিং, কি যাচ্ছে তাই ব্যাপার। কিন্তু আলহামদুলিল্লাহ আমার ক্ষেত্রে বিষয়টা ছিল ডিফারেন্ট। সকালে উঠতাম, টেলিভিশন ছিল, বিভিন্ন কার্টুন বা এনিতে এগুলো করতাম, স্কুলে যেতাম, আসতাম, খেলতাম, একটু একটু পড়াশোনা করতাম। তখন ওই যে সুন্দর মুহূর্তটা এখন মনে হয় যে আজকে আমি যেখানে আছি সেখানে আসার সব থেকে বড় কন্ট্রিবিউশন হচ্ছে আমাকে ছোটবেলায় কোনো কাজে কোনো প্রেশারাইজ করা হয়নি। আচ্ছা, অর্থাৎ আমাকে আমার মতন করে বেড়ে ওঠার সুযোগ দেওয়া হয়েছিল। এটা খুব গুরুত্বপূর্ণ আসলে। আমার এক ফ্রেন্ড আছে, সে আমার থেকে বয়সে ছোট। আমার ফ্রেন্ড হচ্ছে বয়স সমবয়সীও আছে, ছোট বয়সীও আছে, অনেক সিনিয়রও আছে। এটা আমার ফ্রেন্ড যে আমার থেকে বয়স একটু ছোট, ওর একটা ঘটনা বলি। ছোটবেলায় ও একটা স্কুলে ভর্তি হওয়ার জন্য যে ভর্তি পরীক্ষাগুলো হয়, যেমন নামকরা স্কুলগুলোর জন্য হয়, যেমন যদি মতিঝিল আইডিয়াল, তারপর হচ্ছে রাজুক, বিভিন্ন জায়গায়, ওখানে ভর্তি হওয়ার জন্য তার প্যারেন্টস তাকে যেভাবে প্রেশারাইজ করছে, সে স্টিল এখনো ট্রমার মধ্যে আছে। ট্রু। সে নিজেকে এখন এক্সপ্রেস করতে পারে না, কেমন যেন খোয়া খোয়া থাকে সবসময়, হারিয়ে হারিয়ে থাকে। আমি আনন্দের মুহূর্তে ওকে জিজ্ঞেস করলে, ভাই কি সমস্যা, এই মুভিটা দেখতেছো তাও তোমাকে হাসি নেই কেন? এক্সপ্রেস করতে পারে না তারা। বলে, ভাই আমি নর্মালি এরকম, মানে নর্মালি সে ট্রমার মধ্যে থাকে। অর্থাৎ ছোটবেলায় আমাদের যে এক্সাম এই ছোটবেলা থেকে আব্বু আম্মু কখনো কোনো কিছুর উপর প্রেশার দেয়নি। আপনি খুব ব্লেসড আসলে যে এরকম একটা পরিবার পেয়েছেন, কারণ
ছোটবেলাটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবনে, কারণ কিভাবে সে বড় হয়ে উঠবে বা বেড়ে ওঠাটা কিরকম হবে, সেই জায়গাটা থেকে একটু বাবা মা নিয়ে শুনতে চাই আসলে। বাবা কি করতেন বা তিনি কেমন ছিলেন, মায়ের কথা একটু শুনবো। আব্বুর লাইফটা আসলে খুবই ইন্টারেস্টিং। ধরেন আমি যে এখন বিভিন্ন ডাইমেনশনে কাজ করছি, এটা বলতে পারেন জেনেটিক্যালি আসছে হয়তো আমার আব্বুর থেকে। কিভাবে? আব্বুর লেট ম্যারেজ, কাইন্ড অফ আব্বু যখন বিয়ে করেন তখন আব্বুর বয়স প্রায় 45। আচ্ছা। এবং মাশাল্লাহ তখনও যখন আমরা যখন ছোটবেলায় ক্লাস 2-3 থেকে মেমোরিটা মনে আছে, সো ওই সময় দেখতাম আব্বুর ফিটনেস হচ্ছে তখন ইয়ং ফেল, অন্যান্য যারা ইয়ং তারা আব্বুকে দেখলে লজ্জা পাবে এরকম ফিটনেস। বাহ। আব্বু লেট ম্যারেজ করার কারণ হচ্ছে আব্বু তার বোনরা ছিল, আমার 4 ফুফু আছে, এক চাচা আছে, তাদেরকে দেখাশোনা, তারপরে হচ্ছে তার ভাই বোনদের ছেলে মেয়েদের মানুষ করা, কাইন্ড অফ আব্বু তার ভাগনা ভাগ্নি ভাস্তে ভাইজিদেরকে কোলে পিঠে মানুষ করছে। আচ্ছা। পরে শেষে দাদি জোর করে বিয়ে দিছে, আলহামদুলিল্লাহ। তারপর আব্বু যেমন খুবই ইমোশনাল একজন মানুষ, আম্মু আবার খুবই প্র্যাকটিক্যাল একজন মানুষ। Okay. খুব ব্যালেন্স হচ্ছে তাহলে। খুব ব্যালেন্স হয়। আপনার হচ্ছে আমরা ইমোশনের পার্টটা আসছে আব্বুর থেকে আর লজিক্যাল পার্টটা আসছে আম্মুর থেকে। বাহ। বাবা কি করতেন এমনিতে, আব্বু কোন টুক- পেশায় ছিলেন? এটা আরেকটা ইন্টারেস্টিং বিষয়। আমি যে ধরেন বিভিন্ন রকম কাজ করি, আমরা সাধারণত দেখি যে মানুষ কিছু একটা পড়লে বা কিছু একটা শিখলে, ধরেন একজন ইঞ্জিনিয়ারিং পড়লো, আমি এখন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং এর বাইরে কোনো কাজ এটা আমার করা দরকার নেই। আচ্ছা, আমি বিবিএ দিয়ে পাশ করেছি, আমার এখন আর অন্য কিছু করার দরকার নেই, আমি কেন অন্য একটা কাজ করতে যাব? আচ্ছা। কারণ সবাই খুবই ইকুইপড এখন উইথ দ্য টেকনোলজিস, উইথ দ্য স্কিলস, সবাই এখন খুবই ইকুইপড। আপনার যদি বর্তমানে পৃথিবীতে ভ্যালু অ্যাড করতে চান, তাহলে আপনাকে আপনি যেটা শিখেছেন শুধু সেটার মধ্যে থাকলে হবে না, লার্নিংটা একটা কন্টিনিউয়াস প্রসেস, সবসময় শিখার মধ্যে থাকতে হবে। এবং কোনো একটা কাজ আপনি করতে গেলে আপনার মনে এটা আসলে হবে না, আরে এটা তো আমার কাজ না। এই জায়গাটা হয়তো আমি শিখেছি আব্বুর থেকে। কিভাবে বলি, আব্বু খুবই ইন্টারেস্টিং। আব্বু একটা সময় একটা চাকরি করতেন, তারপরে কি মনে হলো একটা ব্যবসা শুরু করতেন, এটা করতেন। আচ্ছা, আব্বু আসতো রাত 12টার সময়, এসে দেখতাম যে ঘরের কোনো একটা জিনিস নষ্ট হয়ে গেছে, আব্বু ওটা ঠিক করতেছেন। যদিও আব্বুর ইঞ্জিনিয়ারিং লাইনে কোনো অভিজ্ঞতা ছিল না। উইকেন্ডে দেখতাম যে আব্বু কোটা বাছা করতেছে বাসায় আম্মুর সাথে, মাকে হেল্প করতেন। সকালবেলা আব্বুই রান্না আম্মুকে হেল্প করে তারপর বেরোতেন। মাকে গৃহিণী ছিলেন? হ্যাঁ, আম্মু গৃহিণী ছিলেন। এটা আরো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমরা সেটা গল্পগুলো শুনবো, পরিবারের গল্প শুনবো। তবে আপনার সম্পর্কে আমরা যতটুকু জানি এই মুহূর্তে একটু দর্শকদের জানাতে চাই। জি। আনিস, তুমি বলবে? হ্যাঁ, নিশ্চয়ই। প্রিয় দর্শক, ইব্রাহিম মোল্লা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে যুগান্তকারী একটি ডিভাইস তৈরি করেছেন। তিনি দীর্ঘ 1.5 বছরের গবেষণার মাধ্যমে ভুবন নামের এই যন্ত্র উদ্ভাবন করেন। ভুবন ডিভাইসটি ভূমিকম্প শুরু হওয়ার অন্তত 20 থেকে 90 সেকেন্ড আগেই সতর্ক সংকেত দিতে সক্ষম। এটি মূলত ভূ অভ্যন্তরে সৃষ্ট সিসমিক ওয়েভ বিশ্লেষণ করে প্রাইমারি ওয়েভ শনাক্ত করে আগাম সতর্ক বার্তা প্রদান করে। ক্ষতিকর সেকেন্ডারি ওয়েভ আসার আগেই 30 সেকেন্ড ধরে সাইরেন বাজিয়ে মানুষকে নিরাপদ হওয়ার সুযোগ দেয় এই যন্ত্রটি। তার এই উদ্ভাবনের জন্য তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর মতো শীর্ষ প্রতিষ্ঠান থেকে স্বীকৃত পুরস্কার অর্জন করেছেন। তার অন্যান্য উদ্ভাবনগুলোর মধ্যে রয়েছে স্বল্প মূল্যের অটোমেটেড চা ভেন্ডর মেশিন, শিক্ষক শিক্ষার্থী যোগাযোগ সহজ করতে একটি যোগাযোগ অ্যাপ, ভোক্তা অধিকার অধিদপ্তরের জন্য বাজার দর অ্যাপ, অটোরিকশার ব্যাটারি সুরক্ষায় একটি ডিভাইস। বর্তমানে তিনি ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। খুব অল্প সময়ে চমৎকার কিছু অর্জন। আশা করি আরো বেশি এগিয়ে যাবেন আপনি। যে প্রসঙ্গে আমরা ছিলাম, বাবা মায়ের কথা শুনছিলাম। এটা তো গেল আব্বুর পার্ট। আব্বু ধরেন আমার লাইফে কিভাবে প্রভাব, আর আব্বুর থেকে ছিল আদর, আম্মুর থেকে ছিল শাসন। আচ্ছা আচ্ছা, সো খুবই স্ট্রিক্ট একটা পরিবেশে বড় হয়েছে, যেমন খুবই আমার ফ্লেক্সিবিলিটি, আমি ভবিষ্যতে কি করতে চাই না করতে চাই সেটা নিয়ে কিছু নেই। কিন্তু মানে যে এডুকেশন, দ্য এডুকেশন স্টার্টস ফ্রম আওয়ার হোম। ওই যে ফার্স্ট স্কুলিং, যেটা আমার মনে হয় যে দুনিয়াতে যদি সব থেকে কঠিন কোনো পেশা থাকে সেটা হচ্ছে গুড প্যারেন্টিং। এটা মারাত্মক কঠিন। আমি তো ভাবতেই পারি না যে এটা একটা আর্ট, এটা একটা আর্ট, এটা একটা ইঞ্জিনিয়ারিং, এটা একটা সায়েন্স। এটা
আমি অসাধারণভাবে প্যারেন্টিং এর গুড প্যারেন্টিং এর মধ্যে দিয়ে গেছি বলেই আজকে আমি এই অবস্থায় আসছি। এবং ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে আব্বা আম্মুর যে ব্যালেন্স, তারপর গুড ফ্যামিলির যে একটা কন্ট্রিবিউশন। ধরেন এখন সোসাইটিতে আমাদের যারা জেনারেশন জেড আছে, যারা মিলেনিয়াম আছে, তারা হলো ম্যারেজ লাইফে খুব স্ট্রাগল করে, ম্যারিড লাইফে। কিন্তু আমি আব্বা আম্মুর মধ্যে দেখেছি যে ছোটবেলায় ধরেন রাত্রে একটা ঝগড়া হচ্ছে আব্বা আম্মুর, এত ঝগড়া, আমার তো মানে কঠিন অবস্থা যে কি হবে, মানে আমি ভাবছি এটা কি হতেছে। পরের দিন সকালে উঠে দেখি আব্বু রুটি বেলতেছে, আম্মু শেখতেছে। আমি বললাম, আরে তোমরা কি করতেছো এটা, রাত্রে কি ছিল? রাত্রে তো কিছু ছিল না। মানে এই যে যে দোষগুলো বালির উপর লিখে রাখা, ভালোবাসাগুলো পাথরের উপর লিখে রাখা, এটা ওইখান দিয়ে শেখা যে মানুষের চলার পথে কোনো প্রবলেম হতে পারে, কিন্তু জাস্ট ওটার উপর ডিপেন্ড করে ইনস্ট্যান্ট কোনো বাকি ডিসিশন জীবনে। নেওয়া উচিত না। ধরেন আপনার সাথে একটা মানুষের সম্পর্ক, মানে এটা কিভাবে আমার কর্মজীবনে প্রভাব ফেলছে এটা আমি বলছি। মানে একটা মানুষের সাথে আমার সম্পর্ক রয়েছে 2 বছর, তো 2 বছরের মধ্যে তার সাথে অনেক গুড মোমেন্ট। একটা কিছু খারাপ হলো, বাস্ট আমি 2 বছরের যে গুড মোমেন্ট প্রতিটাকে সব ভুলে যাই। হ্যাঁ। যেমন দেখেন, আপনি যখন একটা টিমের মধ্যে কাজ করবেন, আপনার আন্ডারে, আপনার উপরে কিছু মানুষের আন্ডারে, বা তারা আপনার আন্ডারে কাজ করবে, তখন একটা ছেলে একটা মেয়ে একটা ভুল করে ফেললো, আপনি ওই ভুলটাকে দেখে তার বিগত 2-3 বছরের কন্ট্রিবিউশনকে ফেলাই দিবেন। এটা কিন্তু মারাত্মক একটা অবস্থা। এই যে ধরেন ম্যানেজমেন্টের যে জায়গা বা একটা টিমের মধ্যে যে কাজ করার মনোমানসিকতা, এইটা বলতে পারেন যে এটা প্যারেন্টসদের পরিবার থেকে থেকে আসে। আসে। পরিবারে আপনারা ক ভাই বোন ছিলেন, বা আর কে কে ছিলেন, নাকি বাবা মা আপনি? আমার আগে বড় একটা বোন ছিল, আনফরচুনেটলি উনি 3 দিনের মধ্যে মারা গিয়েছেন। আচ্ছা। আমি দেখিনি। তারপরেই ইন্টারেস্টিং বিষয়, আব্বু বলছিল যে, আম্মুর কাছ দিয়ে শোনা, আব্বু বলছে যে আর বাচ্চা কাচ্চা নিব না, আচ্ছা। তুমি থাকলেই হবে। আম্মু বলছে না, একবার প্রবলেম হয়েছে, তা আবার হবে, এটার কোনো নেই। তা আম্মু জোর করে আবার সেকেন্ড টাইম ট্রাই করছে, আচ্ছা। তারপরে আমি হয়েছে। আচ্ছা। আচ্ছা। অর্থাৎ খুবই হেলদি যে একটা রিলেশনশিপের মাঝে যদি একটা ছেলে বা একটা মেয়ে বড় হয়, এটার যে একটা গুড প্রভাব আছে, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় এই হেলদি রিলেশনশিপ কিভাবে রাখতে হবে এটার কোনো কোর্সই নেই। নাই। আমরা যে ছোটবেলা থেকে শিখে এখন ইউনিভার্সিটি লাইফ করছি বা পার করলাম, এখানে যে আমি আমার ম্যারিড লাইফে কিভাবে একটা হেলদি রিলেশনশিপ করতে পারবো, এটার কোনো সাবজেক্টই নেই। যদিও এটাই আমাদের জীবনের বলতে পারেন অলমোস্ট বড় একটা পার্ট জুড়ে রয়েছে। এবং বর্তমান সময়ে আসলে সম্পর্ক কেন্দ্রিক যে বিষয়গুলো আমরা দেখি যে খুব ভালনারেবল, আসলে কোনো কিছু বেশি দিন টিকছে না, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। কিন্তু আসলে আপনি ভীষণ সৌভাগ্যবান যে বাবা মায়ের একটা গুড প্যারেন্টিং এর মাধ্যমে আপনি বড় হয়েছেন, এবং সেটার একটা রিফ্লেকশন আজকে আমরা দেখতে পাচ্ছি। ছোটবেলায় আমরা যতটুকু জানি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন, শ্রেষ্ঠ বিতার্কিকও হয়েছেন আপনি। এবং এই যে চমৎকার যে চিন্তা, সন্নিবেশ এবং ভাবনা, এই ব্যাপারগুলো আসলে কিভাবে আসলো? আমরা যেটা মনে করি, ধরেন আমাদের শিক্ষা ব্যবস্থায় আপনার কি পড়ানো হচ্ছে, আপনার বাংলা, ইংরেজি, ধর্ম, বিজ্ঞান, এটসেট্রা পড়ানো হচ্ছে। কিন্তু আমার যদি একটা এফিশিয়েন্ট জনগোষ্ঠী তৈরি করতে হয়, এফিশিয়েন্ট সিটিজেন তৈরি করতে হয় কান্ট্রির জন্য, অবশ্যই তাকে তো একটা ফার্স্টে হেলদি পরিবেশ থেকে আসতে হবে। Of course. আপনি একটা সুস্থ এনভায়রনমেন্ট যদি বাচ্চার জন্য ইনশিওর না করতে পারেন, তাহলে একটা হেলদি সিটিজেন কিভাবে আসবে? এ সিটিজেন উইথ আ গুড সিভিক সেন্স কিভাবে আসবে? কিন্তু আমরা বলি যে ম্যানার্স শিখাও, এই শিখাও, সেই শিখাও। এই ছেলেটা বা এই মেয়েটা যখন বড় হয়ে একটা ফ্যামিলি ক্রিয়েট করবে, তারা কিভাবে চলবে এটাই তো শেখানো হচ্ছে না। এবং খুব সিস্টেমেটিকলি এটা তো সবাই তার পরিবার থেকে পাবে না। সুতরাং যদি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি রিলেশনশিপটা আরেকটু টিচ করা হয়, আরেকটু বলতে টিচিং স্টার্ট করা হয়, তাহলে এটা একটা গুড সিটিজেন বা একটা গুড সিটিজেন উইথ আ গুড সিভিক সেন্স এটা তৈরি করবে। এবং আপনি যেটা বললেন, প্রথমত আমাকে প্রেশারাইজ করা হয়নি যে কি করবা। আপনি যখন একটা ছেলেকে বলছেন তুমি ইঞ্জিনিয়ার হবা, তখন কিন্তু আপনি তাকে বেঁধে দিচ্ছেন যে তুমি ইঞ্জিনিয়ারই হবা। আপনি যখন বলছেন যে ডাক্তার হবা, তখন আপনি বেঁধে দিচ্ছেন ডক্টর হবা।
সো আপনি যখন তাকে শিখাই দিচ্ছেন যে কিভাবে হতে হয়, কি কি হতে হয়, ইউ হ্যাভ দিস তখনও পাথ, নিজের সিদ্ধান্তটা নেওয়া। এক্স্যাক্টলি, ইউ হ্যাভ দিস পাথ, ইউ হ্যাভ দ্যাট পাথ, হাউ টু গো ইন দ্যাট পাথ, এভাবে যাও, এভাবে তুমি যেভাবে যাও, তুমি যদি সৎ পথে থাকো আমি তোমার সাথে আছি, এটা যদি বলেন তখন সে নিজের পোটেনশিয়ালিটা এক্সপ্লোর করতে পারবে। আপনি তাকে যদি এতটুকু লিমিট দিয়ে দেন, তার হয়তো লিমিট ছিল এতটুকু, সে বেঁধে গেল। সো আপনাকে যখন প্রেশারাইজ করা হচ্ছে না, আপনি এগিয়ে যেতে পারবেন। আমাদের সমাজের সমস্যাটা কি? আমাদের সমস্যা হচ্ছে একটা পাখি, একটা তার যে নেস্ট, ওটার মধ্যে যখন ডিম পাড়ে, ডিম পেড়ে ওটা দিয়ে বাচ্চা ফোটে, বাচ্চা ফোটার পর যখন ও পাখা হয়ে যায়, তখনও প্যারেন্টসরা পুশ করে না যে যাও তুমি ওড়ো, তখনও বলে আরে এটা তো আমার ছোট বাচ্চা। আমরা আসলে প্যারেন্টসদের জায়গা যদি চিন্তা করি, তারা অনেক বেশি আমাদেরকে নিয়ে চিন্তা করে, Exactly. ভালোবাসে, কেয়ার করে, সেই জায়গাটা থেকে হয়তো নিজের আগলে রেখে আসলে কাজগুলো করতে চায়। তবে আমি যদি আপনার কথাই জিজ্ঞেস করি, যে আপনি বলছিলেন যে আপনাকে খুব একটা প্রেশার করেনি বা নিজের মতো চলতে ফিরতে দিয়েছে, এটার উল্টাটাও তো কি হতে পারতো, যে আপনি বিপথে চলে গেলেন, আপনি আজকে যে জায়গাটায় আছেন সেই জায়গাটায় আপনি নেই, হ্যাঁ, বা আপনাকে যদি একা একটা স্বাধীনতা দেওয়া হয়েছে, সেই স্বাধীনতাটা আসলে আপনি আপনার ক্ষেত্রে আপনি কিভাবে রেখেছেন? কারণ আমি দুটোই দেখলাম, কারণ আমি প্যারেন্টসের জায়গাটা যদি দেখি, যে অনেকের ক্ষেত্রে দেখা গেছে ফ্রিডম দিল, তারপর হয়তো ছেলেটা বা মেয়েটা হয়তো বিপথে চলে গেল, ভুল করে ফেললো। তো আপনার ক্ষেত্রে কি হয়েছিল? আচ্ছা, খুবই ইন্টারেস্টিং। আপু ধরেন ফ্রিডম দিল, আমরা স্বাধীনতা মানে বলে করি উই ক্যান ডু এনিথিং, রাইট। আমি প্রথমে বলছি যে আদরের জায়গাটা আব্বু সামলাতেন, শাসনের জায়গাটা আম্মু সামলাতেন। আপনার মনে পড়ে ক্লাস 7-8 পর্যন্ত মাগরিবের পরে আমার বাইরে যাওয়া অ্যালাউ ছিল না। খেলাধুলা করবা, খেলাধুলা করে মাগরিবের আজানের আগে বাসায় চলে আসবা, দেরি হলে খুব বকার উপর দিয়ে যেত। আচ্ছা, সো স্বাধীনতা আমাকে দিয়েছিলেন কোথায়? যে তুমি সায়েন্স নিবা, আর্টস নিবা না কমার্স নিবা, এটা তোমার উপর। আমাকে স্বাধীনতা ওই জায়গায় দেওয়া হয়নি যে তুমি ড্রাগস এডিক্টেড হয়ে যাবা নাকি তুমি একটা হেলদি লাইফস্টাইল লিড করবে, এখানে আমাকে কোনো স্বাধীনতা দেওয়া হয়নি। আমরা একটু স্কুল জীবনের কথা শুনতে চাই, যে কোন স্কুলে পড়াশোনা করেছেন। বিতর্কে একটা চমৎকার ভূমিকা রয়েছে, যশোরের সেরা বিতার্কিক হয়েছেন আপনি, একটু শুনি সেই গল্পগুলো। ক্লাস 3-তে আমরা ঢাকা থেকে যশোর মুভ করি, দাদা অসুস্থ হয়ে যান, দাদা ওখানে যখন মারা যান আমরা ওখানেই তখন সেটেল হয়ে যাই। স্কুলে ধরেন ঢাকার মধ্যে যখন ছিলাম ক্লাস 3 পর্যন্ত, বিল্ডিং এর বাইরে বেরোনোর অনুমতি ছিল না, কারণ পরিবেশ এভরিথিং, ঢাকা অনেক মানুষজন। যশোরে গিয়ে ওই এক্সপোজারটা আসে যে একটু হাত পা ছেড়ে একটু কোথাও যাওয়ার বা কিছু। আমাদের যশোর নিউ মার্কেট উপশহরে বাসা, ওখানে খেলা মানে ফিজিক্যাল যে গ্রোথ আর মেন্টাল যে গ্রোথ, এটার জন্য যে একটা খোলামেলা পরিবেশ দরকার, আমি এটা একেবারে হাড়ে হাড়ে অনুভব করেছি। আচ্ছা, লাইক আগে আমি এখন আমাকে একটু হেলদি মনে হচ্ছে, আগে ছোটবেলায় আমি একবার স্লিম ছিলাম, মানে আচ্ছা। যখন ঢাকায় ছিল। যশোরে গিয়েই আমার কিভাবে কিভাবে যেন গ্রোথ হলো, ফিজিক্যাল গ্রোথ। আর আগে মানুষের সাথে ওইরকম ইন্টারেক্ট করতে পারতাম না, যশোরে যাওয়ার পর মানুষের সাথে ইন্টারেক্ট করতে পারতাম, কারণ আগে তো সেই সুযোগ ছিল না। ঢাকায় জাস্ট স্কুলে যাচ্ছি, এখানে যাচ্ছি, সেখানে যাচ্ছি, কিছু ফিউ লিমিটেড পার্সনের সাথে কথা হচ্ছে। যশোরে গিয়ে ওই এক্সপোজারটা পেলাম, এলাকার যে এক্সপোজার, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আমরা শুনেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর তাকে মা হালিমার কাছে রেখেছিলেন। এটার পিছনে এই হলো আরবরা তার সন্তানরা যখন জন্ম হয় তারা যেন শক্তপোক্ত হয়, এই জন্য গ্রামের রাফ পরিবেশে তাদেরকে বড় করে, যেন তাদের ইমিউন সিস্টেম, তাদের ম্যাচুরিটি গ্রো করে। নিশ্চয়ই। মানে এটা অসাধারণ একটা ভূমিকা পালন করেছে। আর আমি যে এখন যে সোশ্যাল ওয়ার্ক গুলো করছি, এটার সব থেকে স্টার্টিং পয়েন্ট আমার যেটা মনে পড়ে, আমাদের যশোরে, আমি সদরে বাসা মনিরামপুর আর একটা উপজেলা, ওইখানে একটা বন্যা হয়েছিল, মারাত্মক বন্যা। আপনার খাবার পানি পাওয়া যাচ্ছিল না, খুব বাজে অবস্থা। তখন আমাদের মসজিদের ইমাম সাহেব, ওনার কাছে কোরআন শরীফ শিখতাম। উনি বললো যে এই তোমরা বন্যা হয়েছে, তোমরা কিছু করো না কেন স্কুল থেকে? আমি বললাম আচ্ছা ভালো বলছেন। তা আমি গিয়ে আমাদের যে স্কুলের শারীরিক শিক্ষার যে টিচার আছে তাকে বললাম, স্যার আমাদের তো বন্যা হচ্ছে, আমরা কিছু আমাদের স্কুল থেকে ত্রাণ কালেকশন করে আমরা তাদেরকে হেল্প করতে পারি কিনা। স্যার বললো খুবই ভালো, হেডমাস্টারকে বলি। বলেন
তখন তত কিছু বুঝতাম না। উনি কিভাবে পারমিশন নিয়ে আসছে, ওই টাইমই আমার যশোর বাদশা ফয়সাল ইসলামী ইনস্টিটিউট, নিউ মার্কেট যশোর। আচ্ছা। আচ্ছা, ওই স্কুলে ফার্স্ট ওইটা হয়েছে যে যশোরে মানে স্কুল দিয়ে ত্রাণ নিয়ে যাওয়া হয়েছে। বাহ। এবং আমরা সব ক্লাসে ক্লাসে গিয়ে কালেকশন করি, তারপরে কেউ জামা দিচ্ছে, কেউ কাপড় দিচ্ছে, কেউ শুকনো খাবার দিচ্ছে, কেউ টাকা দিচ্ছে। তারপরে আমরা শারীরিক শিক্ষার টিচার আমাদের তোয়েব স্যার, ওনার মাধ্যমে গিয়ে ওই জায়গায় গিয়ে ত্রাণ বিতরণ করি। এটা বলতে পারেন যে শুরু সোশ্যাল ইন্টারাকশনের। আচ্ছা আচ্ছা, তারপরে কেন জানি না আমার মধ্যে যশোরে যাওয়ার পর ইন্টারাকশন করার খুব স্পৃহা কাজ করতো। ক্লাসে কোনো কিছু একটা হবে, আচ্ছা আমি জয়েন করি, এই কবিতা আবৃত্তি, এই প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা, আচ্ছা জয়েন করি। কেন জয়েন করি? সবাই, আমার এক ফ্রেন্ডকে জিজ্ঞেস করছিলাম, ভাই তুমি এগুলো হলে জয়েন করো না কেন? বলে ইব্রাহিম, ভয় লাগে যদি কিছু না পাই, পুরস্কার না পাই। পরে এখন আমি ভাবি যে ওই সময় আমার ওটা কেন কাজ করতো, যে জয়েন করি, পুরস্কারের কথাটা কেন মাথায় আসতো না, বা কম্পিটিশন হলে এটা যে ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে হবে, এটা কেন মাথায় আসতো না। আমি পরে অনেক ভাবনা চিন্তা করে দেখছি, ও আচ্ছা, ছোটবেলায় আব্বু আম্মু কোনো কিছুর জন্য প্রেশার দেয়নি, মানে এইটা লাগবে সেটা লাগবে, এই জন্য তখন ওটা অটোমেটিকলি কাজ করতে, যে কোনো উইদাউট কোনো রিওয়ার্ড বা উইদাউট কোনো আউটপুট, জাস্ট আমি কাজটা আনন্দ পাবো তাই আমি করছি। ওইখান থেকে কবিতা, বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমরা বই পড়তাম, আলহামদুলিল্লাহ প্রতি ইয়ার শেষে প্রাইজও হয়ে যেত। আসলে কি, আপনি যখন কোনো কিছু, বই বেশি ভালো লাগতো আপনার? সায়েন্স ফিকশন ভালো লাগতো, কিছু সাহিত্য ভালো লাগতো, এগুলোর মধ্যেই মোটামুটি পড়া হতো। তারপর যখন এগুলো পড়তাম, বছর শেষে প্রাইজ, এটা সেটা, আসলে যেটা কি, আপনি যখন কোনো কিছুর সাথে সৎভাবে লেগে থাকবেন, ধরেন আপনি কোনো একটা এক্সামের প্রিপারেশন নিচ্ছেন, আপনি জাস্ট ওই জার্নিটাকে এনজয় করেন, রেজাল্টটা আসলে অটোমেটিকলি আসে। এই যে আমরা 3 ইডিয়টস মুভিতে দেখছি, তুম সাকসেস কে পিছে বাদ ভাগো, নলেজের পিছনে আমরা যদি যাই, সাকসেস অটোমেটিকলি চলে আসবে। এমনি আপনি পড়াশোনায় কেমন ছিলেন? মানে পড়াশোনাকে একটু নিয়ম করে পড়াশোনা যেভাবে বসে বসে করতে হয় সেটাই, নাকি আপনি কম পড়তেন ভালো রেজাল্ট হতো? ছোটবেলাটা আমার ততটা খেয়াল নেই। ক্লাস এমনি স্কুলে রেগুলার ছিলাম একেবারে নার্সারি থেকে নিয়ে ক্লাস 8 পর্যন্ত। ওই সময়টা রেগুলার ছিলাম, স্কুল লাইফ ভালো লাগতো, প্রতিদিন যেতাম, একদিন মিস করলে খারাপ লাগতো। আর রেজাল্ট হতো এই 1 2 3 দিকে, একেবারে প্রথম দিকে। আচ্ছা আচ্ছা, তারপর যখন যশোর এসে 3 4 5 6 মিডিয়াম রেজাল্ট, তারপরে আবার হাই রেজাল্ট। ওকে, অর্থাৎ আপনার এসএসসি রেজাল্ট তাহলে ভালো হলো? এসএসসি এইচএসসি তে তথাকথিত আমাদের গোল্ডেন জিপিএ 5 পেয়েছি। তথাকথিত না, আসলে সত্যি কথা ভালো বলেই পেয়েছেন। একদমই। তা কোন বিভাগে ছিলেন আপনি? বিজ্ঞান বিভাগে ছিলাম। এটা আপনি বেছে নিয়েছিলেন? জি। কেন? আচ্ছা, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমরা যে স্বপ্নগুলো দেখি, এটা আসলে, এটা আমাদের স্বপ্ন কতটা, মানে আমরা যখন বলি আই ড্রিম অ্যাবাউট দিস, আসলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সোসাইটি এই ড্রিমটা আমাকে দেখতে এনিহাউ ইনফ্লুয়েন্স করছে। ওকে। আচ্ছা, যখন বিজ্ঞান বিভাগে যাই, তো ওই সময় আমার ওই ম্যাচুরিটিটা ছিল না যে কোন দিকে যাব। টু বি অনেস্ট, ওই সময় যে ভালো ছাত্ররা বিজ্ঞান নেয়, বিজ্ঞান নেই। আচ্ছা। অর্থাৎ ওই মেন্টাল সেটআপ, আমরা ফোন পেয়েছি, স্মার্টফোন ক্লাস 8 এর শেষের দিকে। গেম খেলার জন্য এই পাশের বাসায় এক বড় হয়েছিল, ওনার কম্পিউটারে বসে গেম খেলতাম। তা হচ্ছে ওই গেম খেলার জন্য আম্মুকে বলছিলাম যে আম্মু একটা ফোন দাও। তা ক্লাস 8 এর দিকে আব্বু আবার আমারে কিছু বলেনি, আব্বু আবার আম্মুকে বলছে, আম্মু পরে আবার আলাদা বলছে, তোর আব্বু বলছিল যে তুই ফোন নিয়ে নষ্ট হয়ে যাবি, এই সেই, আম্মুই আর কি জোর করে ফোনটা কিনে দেয়। আচ্ছা আচ্ছা, ওইখান থেকে ইউটিউবের যে এক্সপোজারটা শুরু, এটা শুরু ক্লাস 9 থেকে। আচ্ছা, অর্থাৎ এর আগে মানে আমি কাইন্ড অফ একটা লিমিটেড স্পেসের মধ্যে একজন মানুষ যার ফিউচার নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, কি করলে কি হয় সেটা চিন্তা ভাবনা নেই, কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে একবারে ক্লিন হার্ট ছিল, ভিতরটা কোনো কমপ্লেক্সিটি ছিল না। সুতরাং ওই জায়গাটার উপর আপনি যখন জানেন যে আপনার বাউন্ডারিজ কতটুকু, আপনার এথিক্স কি, আসলে এথিক্সটা ক্লাস 8 9 পর্যন্ত যা ঢুকে গেছে, তখন আর কি কর্মজীবনে কি করতে হবে এখনো কিছু জানি না, বা কিভাবে ওই দিকটা ভাবতে হয় জানি না, কিন্তু হাউ টু থিঙ্ক, হাউ টু ডু এ থিং, হাউ টু স্টার্ট এ থিং,
এই এথিক্সটা, এই স্ট্রাকচারটা তখন ঢুকে গেছে যখন কিন্তু ওই সময়টা আমরা একটু ভেবেও ফেলি যে আসলে ফিউচারটা কোন দিকে নিব। দেখা যায় বিজ্ঞান বিভাগে যেহেতু গিয়েছেন, সো কোনো না কোনো ভাবে মনের অজান্তে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এই দিকেই হয়তো যেতে হবে, সেটার একটা চিন্তা চলে আসে। কমার্সে হলে হয়তো বিজনেসের দিকে যাওয়ার একটা চিন্তা থাকে। আপনার কি সেরকম চিন্তা হচ্ছিল যে না, আমি যেহেতু আসলে ভালো স্টুডেন্ট, এবং যদি বলি সমাজের প্রেশারেই হোক বা সমাজের জায়গা থেকে, চিন্তা ভাবনার জায়গা থেকে আপনি বিজ্ঞান বিভাগে গেছেন, রেজাল্ট ভালো হলো, তখনও কি ফিক্স করতে পারছিলেন লাইফের গোলটা কি, কি করবেন, কোন দিকে যাবেন? সবচেয়ে মজার বিষয়, একটা ইন্টারেস্টিং বিষয়, আমি আমার আম্মুকে কয়েকবার জিজ্ঞেস করছি বিভিন্ন টাইমে বিভিন্ন ভাবে, আচ্ছা আম্মু তোমার কি মনে হয় আমার কি হলে ভালো হয়? আচ্ছা, না তুমি জাস্ট তোমারটা বলো, আমার কথা ভাবা লাগবে না, তুমি জাস্ট তোমারটা বলো যে তোমার কি ইচ্ছা। আব্বুকে বলি তুমি বলো তোমার কি ইচ্ছা। আব্বু বলতো যে আমাদের ফ্যামিলিতে সব ইঞ্জিনিয়ার, তুই ডাক্তার হলে ভালো হয়, এটা বলতো। আম্মুকে বলতাম, আম্মু কোনোদিন একটা কথাও বলেনি। আম্মুকে বলতাম আম্মু ধরো তোমার কি মনে হয় যে তোমার ছেলে একটা পয়েন্টে মানে স্যালারি কত হলে তোমার ভালো লাগবে, 20,000, 30,000, 40,000, 50,000, 1 লাখ টাকা কত? আম্মুর মুখ থেকে কোনো একটা অ্যামাউন্ট আমি আমার এই লাইফে এখনো বের করতে পারিনি। আপনার হচ্ছে আমি বলছি না আম্মু বলো জাস্ট কত টাকা মানে কত টাকা স্যালারি হলে মনে হয় যে তোমার ওকে, মানে আমি লাইফে ভালো পারফর্ম করছি। আম্মু বলছে যে সৎভাবে ডাল ভাত খাইতে পারবা, এতটুকু কামালে হবে। মানে ওই প্রেশারটা কখনো ফিলই করিনি যে কি করতে হবে। এমনকি আমার তো পড়াশোনার রিলেটেড আমার রেজাল্ট ভালো ছিল, কিন্তু আব্বা আম্মু কোনোদিন কিছু কেন জানি না আশা করতো না তোর রেজাল্ট ভালো হবে, মানে এটার তাদের মধ্যে কোনো কনসেপ্টই ছিল না যে আমার রেজাল্ট ভালো হবে। পরীক্ষা গেলে তুই তো ফেল করবি, তুই তো পড়িস না। আমি বললাম আচ্ছা আমি করবো না, সমস্যা নেই, এই আর কি। সুতরাং ঢাকায় কখন আসলে গেলেন পড়াশোনা? যশোর থেকে ঢাকার যে ট্রান্সফার হওয়াটা, এটা আসলে কখন হলো? আপনি আপনার আমরা যখন এসএসসি কমপ্লিট করি, আব্বুর যেহেতু লেট ম্যারেজ ছিল, স্বাভাবিকত বুঝছিলাম যে খুব তাড়াতাড়ি আই হ্যাভ টু কন্ট্রিবিউট ইন মাই ফ্যামিলি। আচ্ছা, সো আব্বু রাইট নাও 65 প্লাস অসুস্থ। সো তখন থেকে আস্তে আস্তে মাথায় আসে আই হ্যাভ টু কন্ট্রিবিউট। আমরা যখন এইচএসসি তে, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে গভর্নমেন্ট এমএম কলেজে, তখন আমি ফার্স্ট ইয়ারের ছেলেদেরকে আইসিটি পড়াচ্ছি আচ্ছা, আচ্ছা, এটা কি যশোরে? যশোরে থাকতে। তারপরে বিভিন্ন টুকটাক জিনিস কাজ করছে, ই কমার্স রিলেটেড কিছু কাজ করা হয়েছিল। করোনার মধ্যে কিছু মেডিসিন রিলেটেড তখন যেগুলো লাগছিল ওইটা রিলেটেড ই কমার্সে কিছু কাজ করা হয়েছিল। তখন একটা মজার ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি। আমাদের তখন করোনার সময় সবার ফাইন্যান্সিয়ালি বেশ স্ট্রাগল চলছে, হাতে খুব লিমিটেড ক্যাপিটাল। আমি আম্মুকে বললাম যে আম্মু তুমি আমাকে 5,000 টাকা দাও। কি করবি? আমি বললাম আম্মু এই একটা জিনিস, এই মেডিসিনটা এখানে সোর্স আছে, আমি শুধু হচ্ছে 5,000 টাকা দিয়ে মার্কেটিং করব, আমার স্টক উঠানো লাগবে না, এটা আমরা স্টার্ট করি। আম্মু কিছু না ভেবে দিয়ে দিছে। তারপরে হচ্ছে আমরা ওটা স্টার্ট করি, ওটা একজন কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে আমরা ওটা মার্কেটিং এ যাই, এবং যে যার কাছে প্রোডাক্ট আছে সে, আমি তাকে বলছি যে ভাই আমার তো পুঁজি নেই, তোমার কাছ দিয়ে আমি নিতে পারবো না, কিন্তু অর্ডার পেলে আমি তোমার কাছ দিয়ে নিয়ে নিব। আমি যেটা আবার অর্ডার পাবো তখন আবার টাকা দিয়ে নিতে পারবো না, তুমি হচ্ছে আমার তো পেমেন্ট পরের দিনই চলে আসবে বা 2 দিন পর চলে আসবে, আমি তোমাকে তখন পেমেন্ট দিয়ে দিব। যেহেতু ফেস ভ্যালু ছিল, এলাকার ছেলে, ভালো ছেলে, ফ্যামিলি রেপুটেশন আছে, সো দিয়ে দিছে। এইভাবে আমরা প্রায় করোনার সময় 5 লাখ টাকার মতন বিজনেস করছি। ওইটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট বিজনেস। আমরা বলতে ওখানে কোনো বন্ধু বা আমরা বলতে আমি আপনি আর একাই ফ্যামিলি, করছেন? জি জি। আচ্ছা, আব্বু আম্মু হেল্প করতো টুকটাক, প্যাকেজিং Okay. ট্যাকেজিং এভরিথিং, কারণ অনেক প্রোডাক্ট একসাথে চলে চিন্তাটা আসলে আপনারই। জি জি, এক্সিকিউশন আলহামদুলিল্লাহ। কিন্তু ওই যে ধরেন আম্মু যে ট্রাস্ট করে 5,000 টাকা দিয়েছিল শুরুতে, হ্যাঁ। আম্মু তো বলতে পারতো এই 1,000 টাকা তুই বাইরে কোথাও গিয়ে খেয়ে নে। ওইখান থেকে আর কি ওই স্কোপটা পাওয়া, লাইক আপনার জীবনে যখন আপনার মানে বাধা, মানে ধরেন একটা আপনার জীবনে 10টা মানুষ আছে, যেই ইম্পর্টেন্ট মানুষ, যে 10টা মানুষ আপনাকে যদি মানা করে একটা কাজ করতে, আপনি করবেন না, এই মানুষের সংখ্যা যত লিমিটেড হয় তত ভালো। তাহলে কি আমি আব্বু আম্মুকে বলতাম যে তোমরা যতদিন আমার কোনো কাজের সাথে আছো, আমি দুনিয়ার কাউকে পরোয়া করি না, যেটা আসবে বাইরে থেকে আই ক্যান হ্যান্ডেল, আই ক্যান ফাইট, বাট তোমরা যদি সাথে থাকো আমার আর কোনো পেইন নেই। আমি একটা কাজ করছি, তোমরা যদি ওকে, তাহলে কোনো পেইন নেই।
এইরকম মানুষের সংখ্যা যত লিমিটেড থাকবে তত আপনার হ্যান্ডেল করতে সুবিধা হবে। সুবিধা হবে। চমৎকার। ডেফোডিল আইটিতে পড়ার অভিজ্ঞতা বা শুরুটা কখন থেকে হলো? আমরা যখন অ্যাডমিশন পরীক্ষা দিই, কয়েকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমার চান্স হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এই সিএসসিটা পাইনি। এখন বলতে পারেন যে সিএসসি কেন পড়বেন, সিএসসি কেন পড়তে যাচ্ছেন, বা এত সিএসসি গ্র্যাজুয়েট হচ্ছে কেন আপনার এটাকে আকর্ষণীয় মনে হলো? দেখেন, আমার এক ফ্রেন্ড, আমরা যখন ভর্তি পরীক্ষা দিই, ও ঢাকা ভার্সিটিতে ফার্স্টে ইলেকট্রিক্যালে ভর্তি হয়। ও বলে যে ইব্রাহিম, বাসায় সিমুলেশন করে নিয়ে যাই একটা ল্যাবে গিয়ে দেখি মেলে না। আরে কি সমস্যা? 2-3 ঘন্টা গুতায় তারপরও বুঝলো যে ল্যাবেরও ইনস্ট্রুমেন্টটা নষ্ট। আচ্ছা। ঢাকা ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল ল্যাবের অনেক আগের একটা ইনস্ট্রুমেন্টস, মানে অনেক পুরনো ভার্সনের একটা ইনস্ট্রুমেন্টস যখন নষ্ট হয়, এটা আমরা তখন বুঝি যে আসলে বহির্বিশ্বের সাথে কম্পিট করার মতন ল্যাব ফ্যাসিলিটিস আসলে বাংলাদেশে নেই, টু বি অনেস্ট। আমাদের একাডেমিক্স যেমন ব্রিটিশ আমলের, আমাদের ল্যাব ফ্যাসিলিটিসও ওই রকম। সো আপনি কখনো বহির্বিশ্বের একটা স্টুডেন্টের সাথে আপনি যখন নতুন কিছু উদ্ভাবন করবেন, মানে প্রথমেই ছিল যে মাথায় যে প্রবলেমের সলিউশন করতে হবে, এটা খুব কাজ করতো। যে কোনো একটা প্রবলেম দেখলাম ওটা সলিউশন করতে হবে। এটা সম্ভবত আসছে যে আব্বু কোনো কিছু ভাবতো না, যেটা প্রবলেম এটা নষ্ট হয়ে গেছে, আসলে ঠিক করে ফেলি, এটা আনতে হবে, এটা চলে যায়, মানে কখনো যার বাউন্ডারি ছিল না। আমারও হয়তো ওখান থেকে বিষয়টা আসছে। সো তখন ভাবলাম যে আমি যদি অন্য কোনো একটা ডিপার্টমেন্টে ভর্তি হই, অবশ্যই আমার ল্যাবের উপর ডিপেন্ডেন্ট হতে হবে কোনো কিছু রিসার্চ করার জন্য। তখন তো আমি সেখানে ইকুইপমেন্ট গুলো পাবো না ভালো, কারণ আমি বাংলাদেশে আছি। আর যেহেতু আব্বু আম্মা একা, আমার কোনো ভাই বোন নেই, ছেড়ে বিদেশেও যেতে পারছি না। চেষ্টা করেছিলাম, ভাবছিলাম পাসপোর্টও বানিয়ে ফেলেছি, এসিটি এক্সামের প্রিপারেশনও নেওয়া শেষ, আব্বু অসুস্থ হয়ে গেল, আমি আর যেতে পারিনি। আচ্ছা। তারপর তখন ভাবলাম যে কি এমন করা যায় যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে এবং বহির্বিশ্বের ছেলে মেয়েদের সাথে কম্পিট করা যাবে। তখন ভাবলাম যে সিএসসি একমাত্র ডিপার্টমেন্ট যেখানে কিনা শুধু আপনার কম্পিউটার আর ইন্টারনেট কানেকশন থাকলে ইউ ক্যান ডু এনিথিং। সো এই জন্যই সিএসসিটা আমার টার্গেট ছিল। পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছি, ইলেকট্রিক্যালে চান্স পেয়েছি। তারপরে আমি ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটিতে আসলাম, কারণ আমার সিএসসি পড়তে হবে বলে। আচ্ছা। এইভাবে আর কি ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটিতে যাবো। এখন বলতে পারেন যে এত প্রাইভেট বিশ্ববিদ্যালয় থাকতে ড্যাফোডিল কেন? আমি ভাবলাম যে বিশ্ববিদ্যালয় তো বিশ্ববিদ্যালয়, কিন্তু আমার দেখতে হবে যে ওই বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কটা কত বড়। আমি যে একটা বিশ্ববিদ্যালয়ে ঢুকবো, নেটওয়ার্কটা কত বড়। দেখলাম যে ড্যাফোডিলের কম্পিউটার আছে, তারপর সফটওয়্যার কোম্পানি আছে, অনেকগুলো 30টা প্লাস কোম্পানি আছে। সো আমি ভাবলাম যে তাহলে এর ভিতর ঢুকি, কারণ এখানে গেলে তখন আমার নেটওয়ার্ক বেশি পাওয়া যাবে। আবার ওখানকার চেয়ারম্যান দেখলাম যে খুবই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, স্টুডেন্টদের সাথে ইন্টারেক্ট করে। স্টুডেন্টরা ওখানে যারা ড্যাফোডিলের 50% এমপ্লয়ি কাম ফ্রম দেয়ার স্টুডেন্ট প্যানেল। দেখলাম যে এরা স্টুডেন্ট সেন্ট্রিক, তাহলে আমি এদিকে চাই। তখন থেকে ডিআইটির সাথে সিএসসি যাত্রাটা শুরু। প্রথম অ্যাপ তৈরির অনুভূতি কি ছিল? প্রথম কোন অ্যাপটি আপনি তৈরি করলেন? প্রথমে আমি যখন ঢাকায় আসি, আমার কাছে কম্পিউটার ছিল না। আচ্ছা, আমি আমার স্মার্টফোনে কোডিং শেখা শুরু করি যখন আমি অ্যাডমিশন পরীক্ষাটা দিয়ে ফেলি যশোরে থাকাকালীন। মানে কোডিংটা আইসিটি, এইচএসসি আইসিটিতে কিছুটা পড়েছি, তারপরে আরো ডিপে যাওয়া শুরু করি ফোনের মাধ্যমে। কিন্তু একটা পয়েন্ট আসে যে আমার কম্পিউটার লাগছে অ্যাপ ডেভেলপমেন্ট করতে গেলে। আচ্ছা। তখন বাসার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ওরকম ছিল না যে আমি চাবো, চাইলে হয়তো তারা ম্যানেজ করে দিতেন, কিন্তু আমি চাবো এটা ছিল না, চাননি। কারণ আমি যখন পাবলিক বিশ্ববিদ্যালয় ছেড়েছি, আমার যারা রিলেটিভ আছেন ওনারা খুবই হাইলি এডুকেটেড যারা, তারা বলছেন যে কি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে তুমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ছো, এতে কোনো ফিউচার আছে নাকি? ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক উপরে, কোথায় কি প্রাইভেট। তা ওই সময় আব্বা আম্মু জিনিসটা ম্যানেজ করে নিয়েছে, আমার উপর পর্যন্ত আসতে দেয়নি। সো তখন মানে এত কিছু হয়ে গেছে, আমি আবার বাসায় যে কম্পিউটারের জন্য একটা পেন দিবে এটা চাচ্ছিলাম না, এই জন্য বলতে পারছি না। তখন আমার হোস্টেলের রুমমেট আরিফিন, ওর কম্পিউটারটা আমাকে দেবে, ভাই আপনি কাজ করেন। আচ্ছা আচ্ছা, ওর কম্পিউটারেই ফার্স্টে শুরু করি। তারপর ওখান থেকে শুরু, তারপর একটা টাইমে কম্পিউটার কিনি, অ্যাপ ডেভেলপমেন্ট আস্তে আস্তে শিখি। এবং মজার বিষয় কি, আমরা যে কিছু হলে বলি যে ভাই আমি একটা স্কিল শিখবো, আমার কাছে টাকা নেই, আমি যেটার জন্য কোর্স করবো আমার কাছে টাকা নেই। বিশ্বাস করেন, ইন্টারনেটে এভরিথিং অ্যাভেলেবেল ফ্রি, আপনার যদি শেখার মনোমানসিকতা থাকে। শুধু আপনার যে কোর্সটা শিখাচ্ছে সেও কিন্তু ইন্টারনেট থেকেই ঘেটেই তাদের যে ডকুমেন্টেশন আছে সেটা পড়েই শিখছে এবং শিখাচ্ছে। সো আপনার যদি শেখার মনোমানসিকতা থাকে, আপনার যদি একটা ইন্টারনেট কানেকশনের একটা ডিভাইস থাকে, আপনার 1 টাকাও এক্সট্রা দরকার নেই কোনো নতুন কিছু শেখার জন্য।
আপনি চাইলে কোথাও ট্রেনিং নিতে পারেন যদি আপনি এফোর্ড করতে পারেন, কিন্তু লিগালি আপনার আসলে দরকার নেই, আপনি চাইলে শিখতে পারেন। সো উইদাউট এনি কোর্স আমরা প্রথমে এই জিনিসগুলো শিখে ভার্সিটি একটা প্রবলেম মনে হচ্ছিল যে অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় অনেকটা টাইম ওয়েস্ট হয়। তা আমি বললাম আচ্ছা এমন একটা অ্যাটেন্ডেন্স অ্যাপ বানাই যেটা একবারেই সব হয়ে যাবে, সুতরাং যেন টাইমটা মিনিমাইজ হয়, আচ্ছা। ক্লাসে 5 থেকে 10 মিনিট সময় চলে যায়, এটা যেন মিনিমাইজ হয়। ওই অ্যাপটা বানালাম। তারপরে প্রথম কি এটাই? প্রথম ছিল এটাই। আচ্ছা। তারপরে আমি দেখলাম একটা মজার বিষয়, আমরা যখন ইউনিভার্সিটি লেভেলে পড়ি আমাদের মার্কস তো মূলত শিক্ষকদের হাতে। তখন ধরেন আপনি ক্লাসে বসে আছেন, আপনি একটা পড়া বুঝতেছেন না, শিক্ষক কিন্তু চান যে আপনার কি সমস্যা হচ্ছে আপনি বলুন, সেটা বলুন। শিক্ষক কিন্তু চান, কিন্তু আপনি কেন বলেন না? ভাবেন যে জিজ্ঞেস করব, স্যার কি রাগ করবে, আমি যদি একটু আস্তে পড়াতে বলি স্যার কি একটু ডিস্টার্ব হবে, স্যারের প্রতি ইমপ্রেশন কি আমার খারাপ হয়ে যাবে, স্যার যদি আমাকে নাম্বার কম দিয়ে দেয়, মানে কিন্তু শিক্ষকদের কিন্তু ওই মানসিকতা নেই। শিক্ষকরা চান যে স্টুডেন্টরা তাদের রিয়েল ফিডব্যাক দিন যেন কিনা তারা বোঝে। সো এই যে কমিউনিকেশন, এখানে যে একটা গ্যাপ হচ্ছিল, আমি ভাবলাম এটা কিভাবে ফিল আপ করা যায়। তখন আমরা কি করলাম, একটা অ্যাপ বানালাম। এই অ্যাপটা কাইন্ড অফ হোয়াটসঅ্যাপ গ্রুপের মতন। আচ্ছা। ধরেন আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে কি হয় যে এই গ্রুপে কে কে আছে আপনি দেখতে পাচ্ছেন, কে মেসেজ দিচ্ছে দেখতে পাচ্ছেন। আমরা যে অ্যাপটা বানালাম সেটা হচ্ছে কাইন্ড অফ হোয়াটসঅ্যাপ গ্রুপের মতন। এই গ্রুপে কে কে আছে আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু এই গ্রুপে একটা মেসেজ আসলে এটা কে দিল সেটা দেখতে পাচ্ছেন সেটা না। দেখা যাচ্ছে বাহ, না। চমৎকার। এটাও একটা ভালো বিষয়, কারণ শিক্ষক জানতে পারছে না, Exactly. কিন্তু নিজের পরিবর্তনগুলো হয়তো বা ওই স্টুডেন্টদের ফিডব্যাকের মাধ্যমে তিনি করতে পারছেন। Exactly. রেসপন্সটা কেমন পেলেন বা কি হলো, ফিডব্যাকটা কি? আলহামদুলিল্লাহ, আমাদের দেশে যেটা প্রবলেম হয়, কোন একটা জিনিস বানানোর থেকে ওটা ইমপ্লিমেন্টেশন কঠিন। কারণ ওটা যে স্টেক হোল্ডাররা আছেন তাদেরকে আপনি যখন ডিস্টার্ব করবেন তখন তারা এটা কতটা ভালোভাবে নেবে। যখন আমি এটা শুরু করি আমাদের ডিপার্টমেন্ট হেড স্যারের থ্রুতে, ব্যাচ কোঅর্ডিনেটর স্যারের থ্রুতে আমরা প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে বিষয়টা বলি, তা তখন উনি আবার বিষয়টা বেশ লাইটলি নিয়েছেন, ইন্টারেক্টিভলি নিয়েছেন। নিয়ে উনি বলছেন আচ্ছা এটা পাইলট বেসিসে ইমপ্লিমেন্ট করে ফেলো, অ্যাডমিনিস্ট্রেশনকে বলে দিলেন। মানে আমাদের যে প্রিন্সিপাল স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ শাখাওয়াত হোসেন স্যার, উনি আইবিএ থেকে ডক্টরেট করা, ডিইউ থেকে, অসাধারণ একজন মানুষ। আমি যে মানে কিছু লিডার থাকে যারা কিনা একটা মানুষকে গ্রো করে, স্যার হচ্ছে উনি যিনি প্রফেশনালি আমাকে গ্রো করছেন। অর্থাৎ লিডার আপনাকে স্পেস দিবে, যখন আপনার সাকসেস আসবে লিডার আপনাকে সাকসেসের ক্রেডিটটা দিয়ে দিবে, যখন পেইন আসবে বা ফেলিয়ার আসবে লিডার তার উপর নিয়ে নেবে। স্যারের মধ্যে এই গুণটা আমরা অসাধারণভাবে দেখছি, এবং এখন বর্তমানে আর&ডির ইনচার্জ হিসেবে স্যারের আন্ডারেই কাজ করছি। সো ওইখান থেকেই মানে একটা গুড প্রফেশনাল প্যারেন্টিং আমি আমার স্যারের কাছ থেকে পেয়েছি, প্রফেসর ডক্টর মোহাম্মদ শাখাওয়াত হোসেন স্যার। ইউজার কেমন হলেন আপনি? ওটা আর কি, এটা যেহেতু স্টুডেন্ট সেন্ট্রিক এবং ড্যাফোডিলের আমাদের ডিআইটির সব স্টুডেন্টরা মোটামুটি এনরোল করলো, এবং আমরা এটা প্লে স্টোরে দেওয়ার পর এটা দেখলাম বহির্বিশ্বেও কিছুটা ডাউনলোড হচ্ছে। প্রায় 100K এর মতন এটা ডাউনলোড হয়েছিল, 1 লক্ষ প্লাস। সো এটা ভালো সাড়া পেয়েছি। তারপরে আমরা একটা হলো, আমরা গ্রামীণ ফর এক্সেলারেটরের একটা প্রোগ্রাম ছিল, ওইখানে আমরা আমাদের যে ইভি গুলো আছে, ব্যাটারি চালিত যে ভেহিকেল, এগুলোর যে চার্জিং একটা ইস্যু থাকে, ওইটা রিলেটেড একটা সলিউশন করেছিলাম। ওখানে আমরা ফার্স্ট প্রাইজ মানে পেয়েছিলাম। ওভারচার্জ যেন না হয়। ওভারচার্জ যেন না হয়। যেমন একটা ব্যাটারি 1 বছর চলতে পারে, কিন্তু আপনার ওভারচার্জ একটু যদি ধরেন 5-10 মিনিট বেশি ওভারচার্জ হয়ে যায় বা 1 ঘন্টা ওভারচার্জ হয়ে যায়, ব্যাটারিটা ফুলে যায়। ফুলে যাওয়ার পরে ফলে কি হয়, ব্যাটারির যে লাইফ স্প্যান ওটা কমে যায়, ওটা 7-8 মাসে চলে আসে। সুতরাং আমার 1 বছর পর যে ব্যাটারিটা চেঞ্জ করতে হতো ওটা আমার 7-8 মাসে চেঞ্জ করতে হচ্ছে। তার মানে কি কস্টিং বাড়তেছে, ব্যাটারি যেহেতু এনভায়রনমেন্টের জন্য অতটা ভালো না, এনভায়রনমেন্টেও ক্ষতি হচ্ছে। আপনি যখন কস্ট কাটিং না করতে পারবেন কোনো একটা জিনিসের, ততক্ষণ কিন্তু আমরা একটা গুড সোসাইটিতে থাকতে পারবো না। ওইখানে কন্ট্রিবিউশন স্বরূপ আমরা জিপি এক্সেলারেটরে এটা পিচ করি এবং আমরা এতে সাকসেসফুলি অ্যাওয়ার্ড অর্জন করি। তারপরে আমরা চ্যালেঞ্জিং এর জায়গা যদি একটু ছোট করে জিজ্ঞেস করতে চাই, ধরেন আপনি কোন একটা অ্যাপ তৈরি করলেন, সেটা সবার মাঝে প্রেজেন্ট করাটা কি কঠিন হয়, বা সেটা ইউজ করবে কিনা সেটা কিভাবে বোঝান? আমাদের যেটা প্রবলেম হয় স্টুডেন্টদের মধ্যে, আমরা ভাবি আমরা একটা প্রজেক্ট করলাম, মানুষ কেন এটাকে পাত্তা দিচ্ছে না। একটা প্রজেক্ট করলাম, আমি তো বুঝছি যে এটা ভালো, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল হচ্ছে না কেন। আসলে যখন আপনি একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস বানাবেন, তখন আসলে আপনার কোনটা ভালো লাগছে এটা মুখ্য বিষয় না। এটা হচ্ছে আপনি যার জন্য বানাচ্ছেন, আপনার যে টার্গেটেড অডিয়েন্স, তাদের কাছে আপনার শুনতে হবে যে বানানোর আগে যদি এরকম একটা প্রোডাক্ট মার্কেটে আসে তাহলে কি তোমার ভালো লাগবে।
ওকে। যদি এখন জিনিসটা এইভাবে চলছে, যদি জিনিসটা এইভাবে না চলে এইভাবে হয়, তাহলে কি তোমার ভালো লাগবে? কিনা? হুম। ওই জায়গা থেকে আমি প্রথমে কিছু বানানোর আগে, যেটা আমার টার্গেটেড অডিয়েন্স, তাকে জিজ্ঞেস করতাম। যেমন ওই যে শিক্ষক শিক্ষার্থী যে কমিউনিকেশন গ্যাপ, ওটা যখন বানিয়েছি তখন জিজ্ঞেস করেছি যে আচ্ছা ধরো আমার এক ফ্রেন্ডকে ভার্সিটির, যদি ধরো এরকম একটা গ্রুপ থাকে, এখানে তুমি মেসেজ দিচ্ছ, কিন্তু তুমি যে মেসেজ দিচ্ছ এটা বোঝা যাবে না, এটা কি ভালো হবে? বললো ভাই এটা তো করলে চমৎকার হবে। আমি বলছি, আচ্ছা। তারপরে যখন এই যে অটো রিক্সার এটা বানিয়েছি, যে রিক্সাওয়ালা মামা আছে, মামা জিজ্ঞেস করছে মামা এই যে ব্যাটারি ফুলে যায় আপনাদের কি কোনো সমস্যা? বলে মামা অনেক সমস্যা, সেই এই রাত্রেবেলা চার্জ দিই, ভোরবেলা সকালবেলা রাত 3টার সময় উঠে আমার চার্জে গিয়ে খোলা লাগে, যদি কোনোদিন 1 ঘন্টা দেরি হয়েছে আমার ব্যাটারি ফুলে গেছে, আমার ব্যাটারি চেঞ্জ করা লাগছে। আচ্ছা। অর্থাৎ আপনি যখন আপনার টার্গেট অডিয়েন্সের কাছে আপনি যেটা বানাচ্ছেন ওটা আগে শুনে নিচ্ছেন, তারপরে বানানোর পরে সহজে অ্যাকসেপ্টেবল হবে। এইটা আমরা যদি করতে পারি, মনে হয় যে আমরা আমাদের টাইমটাকে আরো বেটার এফিশিয়েন্ট করতে পারবো। আর সবচেয়ে মজার বিষয় কি, আমার লাইফে একটা বড় জিনিস, এটা মনে হয় আমার বয়সটাকে এই বয়সের ভিতরে এই কাজগুলোকে আরো এফিশিয়েন্টলি করতে হেল্প করছে। আমি কোনো কিছু নিয়ে আটকে, ধরেন যে একটা ফেল হলো, যদি মনে করছি যে এই যে ফেল হয়ে গেছে একটা জিনিস, আমি ওটাতে খুব দ্রুত ফেল হয়ে যায়। মানে ইংরেজিতে একটা প্রবাদ আছে, ইফ ইউ ওয়ান্ট টু বি আ ফুল বি ইট কুইকলি। মানে ফেলিয়ার যদি হইতে হয় এটা তাড়াতাড়ি শেষ করে এটা দিয়ে মুভ অন করো। এই জন্য যখনই মনে হচ্ছে এটা ফেল হয়ে গেছে, আচ্ছা তাড়াতাড়ি, মানে এটাকে ধরে আঁকড়ে ধরে বসে থাকার কোনো লাভ নেই, ওখান থেকে তাড়াতাড়ি মুভ করি। তারপরে আমি জয়েন করি একটা চাইনিজ ইন্টারন্যাশনাল কোম্পানিতে। ওখানে ফার্স্টে সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড আইওটি ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম। কিছু দুর্দান্ত পারফরমেন্স করার দরুন ওনারা 1 মাসের মধ্যে আমাকে প্রমোট করে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে দিয়ে দেয় ওনাদের কোম্পানি। ওই সময়টা ছিল হচ্ছে একটা চাইনিজ কোম্পানিতে যখন গেলাম, কালচারটা টোটালি ডিফারেন্ট। আমাদের যে চাইনিজ বসরা শুক্রবারে দেখি অফিস করে। কিন্তু আপনি তো পড়াশোনা তখনও চলছিল, জি, তাই না? এটা আপনি কিভাবে ম্যানেজ করলেন? পড়াশোনার পাশাপাশি এগুলোকে চালাচ্ছিল, করা সম্ভব হচ্ছিল? যখন আর কি এই চাইনিজ ইন্টারন্যাশনাল কোম্পানিতে যেটা দেখলাম, যেমন আমাদের এখানে একটা ওয়ার্ক আওয়ার থাকে 9 to 5। আচ্ছা। ওদের ওইখানে আপনার যদি কাজ শেষ হয়ে যায়, তুমি বাসায় যাও, তুমি খেলতে যাও, ঘুরতে যাও, পড়তে যাও, মানে কোনো কাজ সমস্যা কমপ্লিট নেই। করাটাই লক্ষ্য। কাজ কমপ্লিট করাটাই লক্ষ্য। এফিসিয়েন্সি ইজ এ রোল। যেমন বাংলাদেশে কোনো কোম্পানিতে আপনি কোনো কাজ করবেন কর্পোরেট, ইমেল চালাচালি করেই জীবন শেষ। এই কিছু একটা হবে, এই ইমেল দাও, ইমেলে অমুককে রাখো, অমুককে রাখো, অমুককে রাখো, ইমেল দাও, ইমেলের ফর্মাল রিপ্লাই আসবে, তারপর কাজ শুরু হবে। লেন্দি প্রসেস। লেন্দি প্রসেস। চাইনিজ কোম্পানিতে গিয়ে দেখলাম ওদের একটা অ্যাপ আছে ডিং নামে। সো ওই অ্যাপের ভিতরে মানে ডাইরেক্ট চাইলে বসকে মেসেজ দেওয়া যায়, এমডি কে মেসেজ দেওয়া যায়। কোনো কিছু হলো বস ডাইরেক্ট এমপ্লয়িকে মেসেজ দিচ্ছে, এমপ্লয়িরা বসকে মেসেজ দিচ্ছে ডিরেক্ট। মানে ওরা আর কি দেখে যে এফিশিয়েন্সি। সো আপনি পড়াশোনা আর আপনার কর্মজীবন দুটোই একসাথে চলছিল চালাচ্ছিল। বলতে। আমি না একটা গুরুত্বপূর্ণ, এবং আমার মনে হয় আনিসেরও তাই হবে, যে আমরা এই বিষয়টা নিয়ে সবাই অনেক এখন চিন্তিত থাকি। ভুবন নিয়ে আমরা একটু বেশি কথা বলতে চাই এবারে একটু, যেহেতু আসলে প্রতিনিয়তই ভূমিকম্প নিউজই পাচ্ছি যে আজকে একটা ভূমিকম্প হয়ে গেল, এরকম হচ্ছে। তো সেই ক্ষেত্রে এই ডিভাইসটা এখন খুবই গুরুত্বপূর্ণ। আপনার দিক থেকে এই ভুবন নিয়ে কবে থেকে কাজ শুরু করলেন, বা বর্তমানে কি ধরনের কাজ করছেন, সব মিলিয়ে একটু জানতে চাই। এবং লাবণ্য, একটা জিনিস সেটা হচ্ছে এই যে ভূমিকম্পের যে অ্যাপটা আপনি উদ্ভাবন করেছেন, আমরা আসলে প্রায় ইন্টারনেটে সব জায়গায় আসলে ঘেটে দেখি যে এই ধরনের কি এভাবে কি আগে থেকেই সংকেত কি পাওয়া যায় কিনা, এটাই, মানে হ্যাঁ। এটা খুব কস্টলি, এটা সম্ভব না, এসবই শুনে এসেছি। সেক্ষেত্রে আসলে আপনার যে অ্যাপ, মানে আপনার যে উদ্ভাবন, যে ডিভাইস ভূমিকম্প আগে থেকে বোঝা, এটা আসলে কতটা কার্যকর বা কেমন ভাবে কাজ করছে? মজার বিষয় হচ্ছে এটা নিয়ে যখন কাজ শুরু করেছি তখন মানে সোশ্যাল মিডিয়াতেই আপনার বিভিন্ন জাপানিজ কিছু দেখছিলাম, ওরা কি কি টেকনোলজি ইউজ করে। ওদের দেখলাম যে ভূমিকম্প হওয়ার আগেই স্কুল কলেজে শহরে সাইরেন বেজে ওঠে। তারপর হচ্ছে স্কুল কলেজে ছেলেমেয়েরা থাকলে ওরা টেবিলের তলায় চলে যায়, আপনার ইভ্যাকুয়েট হয়ে যায়, যারা গাড়ি চালায় তারা গাড়ি থামায় দেয়। দেখলাম বাংলাদেশে তো এরকম কোনো কনসেপ্টই নেই। আচ্ছা, তাহলে এটা কিভাবে করছে? এবং দেখছি এটা কয়েক দশক ধরে ব্যবহার করতেছে। বাহ। কিন্তু বাংলাদেশকে একটা ডিলিউশনে রাখা হয়েছে যে ভূমিকম্পের আগে কোনো আগাম সতর্কবার্তা পাওয়া একদমই তাই। পসিবল না।
ভূমিকম্পের সময় কি একটা অবস্থা হয় বলেন আপু, ধরেন আপনার ভূমিকম্প হবে, প্রথমে মনে হয় যে মাথা ঘুরতেছে, প্রথমেই কিন্তু আমরা বুঝি না যে ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প আচ্ছা হচ্ছে, মাথা ঘুরছে বা খাটে শুয়ে আছি, আরেকজন কি পা নাড়াচ্ছে কিনা, বরং এখন আরো তৈরি হচ্ছে যে একটু নড়াচড়া করলে এই ভূমিকম্প এই হচ্ছে নাকি, ভূমিকম্প হ্যাঁ, হচ্ছে। সো কনফিউশন তৈরি হচ্ছে কনফিউশন এখন। তৈরি হয়। তারপরে যখন ভূমিকম্প একবারে জোরে শুরু হয়ে যায়, অনেকক্ষণ পরে আমরা বুঝতে পারি যে ভূমিকম্প হচ্ছে। আর মাশাআল্লাহ আমরা যে ওভার ডেন্সড, আনঅর্গানাইজড, ইনএফিশিয়েন্ট সিটিতে বসবাস করি, এইখানে তো এই টেকনোলজি জাপানের আগে দরকার। জাপানে কিন্তু আপনার ভূমিকম্প প্রবণ হলেও ওদের আগাম সতর্কবার্তা থাকলেও এত হাই রাইজিং বিল্ডিং নেই, খুবই স্ট্রাকচারাল ভাবে ওদের সিটিটাকে সাজানো। আমাদের তো এটা আরো আগে দরকার, কিন্তু এটা নেই কেন? তখন ঘাটাঘাটি করে দেখলাম এই ডিভাইসগুলোর দাম আসলে অনেক বেশি। আচ্ছা, আপনার কেমন আপনি হতে যদি ধরে ঘরে লাগানোর, এটাকে বলি আমরা অন সাইট আর্থকুইক আর্লি ওয়ার্নিং সিস্টেম, যেটা আপনি ঘরে লাগাবেন ভূমিকম্প হওয়ার আগে, যেটা আপনাকে অ্যালার্ম দিবে, এগুলোর দাম জাপান সহ বহির্বিশ্বের যে কান্ট্রিগুলো আছে প্রায় 40-50 হাজার টাকা দাম। আচ্ছা, অর্থাৎ আপনি ট্যাক্স দিয়ে এখানে আনতে আনতে 40-50 হাজার টাকা হয়ে যাবে। আচ্ছা, সো তখন হলো আচ্ছা এটা আসলে আমাদের হাউস হোল্ডের জন্য এফোর্ড করা পসিবল না। তখন থেকে চিন্তা ভাবনাটা আসা যে আচ্ছা তাহলে এরকম কিছু যদি বানাতে পারি, কিন্তু মাথায় রাখতে হবে যে এটা অ্যাফোর্ডেবল হইতে হবে। সুতরাং তখন থেকে কাজটা শুরু করা, যেহেতু প্রিভিয়াস, কবে থেকে শুরু করলেন? এটা এখন থেকে প্রায় দেড় বছর প্লাস হয়েছে। আচ্ছা, শুরু করা, যেহেতু অলরেডি অনেক রিসার্চ পেপার এটা লেখা হয়েছে, অনেক রিসার্চ জাপানিজরা আমেরিকানরা করছে, ওইগুলো পড়া শুরু করলাম কিভাবে কি। আমি যদি সহজ ভাষায় বলি, ভূমিকম্প যখন উৎপত্তি হয়, ধরেন বাংলাদেশ খুবই খারাপ একটা পজিশনে আছে, আপনি জানলে ভয় পাবেন যে আমরা যে ঢাকায়, আমাদের 3 দিকে 3টা ফল্ট লাইন, একটা হচ্ছে হিমালয়ান, গ্রেট হিমালয়ান ফল্ট লাইন রংপুরের ওই সাইডে, আপনার সিলেটের ডাউকি ফল্ট, এপাশে চিটাগাংয়ের ওখানে ইন্দো বার্মা ফল্ট। 3টা ফল্ট লাইনের আপনি মাঝামাঝি বসে আছেন এবং আপনার ন্যূনতম কোনো প্রিপারেশন নেই। বিভিন্ন যে আগে বিল্ডিং বাংলাদেশে যে ধস হয়েছে, রানা প্লাজা থেকে শুরু করে, একটা বিল্ডিং এর মানুষ উদ্ধার করতেই 3-5 দিন, 1 সপ্তাহ লেগে যায়। যদি ভূমিকম্প হয়, ঢাকা শহর উইল বি আ মেস, যদি খুব বাজে একটা ভূমিকম্প হয়। সো এত ডেঞ্জারাস অবস্থায় থেকে আপনি ব্লাইন্ড হয়ে রয়েছেন, এটা কোনোভাবেই মানা যায় না। আসলে যে সংশ্লিষ্ট যে দপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আছে, তারপরে বিভিন্ন যে অর্গানাইজেশন ভূমিকম্প নিয়ে কাজ করে, তারা হয়তো এই কস্টিং এর জন্য এটা হয়তো আগাতে পারেনি, এছাড়া তো কোনো ভ্যালিড রিজন দেখছি না। সো তখন থেকে কাজ শুরু করা। আচ্ছা, যেটা বলছিলাম, ভূমিকম্পটা মূলত কিভাবে এটা কাজ করে। ধরেন, আচ্ছা আপনারা শুনছেন না যে ভূমিকম্পের আগে কিছু পশু পাখি আগাম সতর্কবার্তা পায়? নিশ্চয়ই। ওটা কিভাবে পায়? ওটা মাথায় ক্যাচ করছে যে যখন ধরেন সিলেটের ডাউকি ফল্টে ভূমিকম্পের উৎপত্তি হলো, ওইখান থেকে 2টো তরঙ্গ বের হয়, একটা হচ্ছে প্রাইমারি ওয়েভ, একটা হচ্ছে সেকেন্ডারি ওয়েভ। প্রাইমারি ওয়েভ মানে ওই তরঙ্গটা গতি থাকে অনেক বেশি, এবং ওইটা যখন আমাদেরকে ক্রস করে যায় আমরা বুঝিও না, খুব মৃদু একটা ছাঁকনি লাগে যেটা আমাদের হিউম্যান বডি ফিল করে না। আর ওর পিছন পিছন আসে সেকেন্ডারি ওয়েভ, প্রায় ওটার অর্ধেক গতিতে। আমরা যে মূলত ঝাঁকনিটা খাই ভূমিকম্পের সময়, ওটা মূলত সেকেন্ডারি ওয়েভের কারণে খাই। সো আমি যদি এই যে প্রাইমারি ওয়েভটাকে কোনোভাবে ডিটেক্ট করতে পারি, যেহেতু যেটা আমার ঢাকা শহরে আগে আসতেছে, তাহলে কিন্তু আমি সহজেই সতর্ক করে দিতে পারবো, হ্যাঁ সাইরেন দিয়ে দিতে পারবো যে এই যে সেকেন্ডারি ওয়েভটা আসছে বা ভূমিকম্প হতে চলেছে। এভাবেই মূলত এই টেকনোলজিটা কাজ করে। আচ্ছা, আপনার এইখানে ধরেন এখন আমরা যে সেন্সরটা ডিভাইসটা বসিয়েছি আমাদের বাসায়, এটাকে যদি আমরা ফল্ট লাইনের কাছাকাছি বসাতে পারি, তখন আমরা কি করব, ওইখান দিয়ে যখন প্রাইমারি ওয়েভটা ডিটেক্ট হয়ে গেল, তখন আমরা ইন্টারনেটের থ্রুতে পাঠিয়ে দিব ঢাকা শহরে যে প্রাইমারি ওয়েভ ডিটেক্ট করেছি, যেটা ওই তরঙ্গের থেকে অনেক বেশি ফাস্ট। সো আমরা এখন যেটা 20 থেকে 90 সেকেন্ড আগে সতর্কবার্তা পাওয়া পসিবল, এখন কিন্তু আমরা তখন চাইলে, যদি আমাদের গভর্নমেন্ট থেকে ফ্যাসিলিটেট করা হয়, তাহলে আমরা কিন্তু 2-3 মিনিট আগেও সতর্কবার্তা পেতে পারি। এবং আমরা অলরেডি বিভিন্ন মন্ত্রণালয়ে মেল দিয়েছি, সংশ্লিষ্ট যারা আছে, আমরা এই যে টেকনোলজি, এটা পুরো বিনামূল্যে গভর্নমেন্টকে গিফট করতে চাই আমাদের বাজার দরের মতো। আচ্ছা, কিন্তু ওনারা হয়তো আসলে বিভিন্ন কাজে ব্যস্ত আছেন বলে এখনো দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়নি। প্রযুক্তিটা ছড়িয়ে দিতে তো আসলে সময় লাগার কথা একটু। এটা যদি ধরেন এখন এক একটা ডিভাইস, আমাদের এই এক একটা ডিভাইস বানাতে খরচ হয়েছে প্রায় 3500 টাকা। আচ্ছা, ওটা আমরা জাস্ট আমাদের ওই প্রাইসে ওয়েবসাইটে দিয়ে রেখেছি, কেউ চাইলে নিতে পারবে। কিন্তু কথা হচ্ছে এটা তো সাস্টেনেবল ওয়ে না। সাস্টেনেবল ওয়ে হচ্ছে যদি গভর্নমেন্ট থেকে এটা ফ্যাসিলিটেট করে সেন্সরগুলো আমরা ফল্ট লাইনে বসাতে পারি, এবং ঢাকা শহর সহ চিটাগাং সহ বিভিন্ন যে শহরগুলো আছে সেখানে যদি সাইরেন বসায় দেওয়া যায়, তাহলে কিন্তু খুব অল্প খরচেই এই আর্থকুইক আর্লি ওয়ার্নিং সিস্টেম। একটু যদি আমি এই জায়গাটা একটু জানতে চাই, যে যেখানে জাপানের
ডিভাইসটি এত একটু দামি, হ্যাঁ, তো সেইখানে এত কমের মধ্যে এটা কি কার্যকারিতা ঠিকভাবে হচ্ছে বা কিভাবে সম্ভব হলো আপনার ক্ষেত্রে? এখানেই আমাদের মেইন চ্যালেঞ্জটা ছিল যে খুবই এফিশিয়েন্ট Effort, একটা হ্যাঁ। প্রসেসর। আমাদেরকে এআই মডেলটা ফেসনেটের মাধ্যমে আমরা ট্রেন করেছি যেন এটা কি ভূমিকম্পের প্রাইমারি ওয়েভ, নাকি এটা কলিং বেলের কম্পন, নাকি আমার বাসার পাশে থেকে একটা ট্রাক চলে গেল ওটার জন্য সেটার কম্পন। বিল্ডিংটা নড়ে গেল। অর্থাৎ আমাদের এই মেশিনটা বুঝতে পারে যে এটা কি আদার্স কোনো নয়েজ না এটা কি প্রাইমারি ওয়েভের কম্পন। আমরা প্রায় 20 বছরের যে ভূমিকম্পের ডেটা আছে ওয়ার্ল্ড ওয়াইড সেগুলো দিয়ে এটাকে ট্রেন করেছি, এবং এই জায়গাটাই আমাদের মূলত 1.5 বছর গেছে কিভাবে একটা এফিশিয়েন্ট চিপের মধ্যে আমরা এটাকে ইনক্লুড করতে পারি। আচ্ছা। এভাবেই আমরা কস্ট কাটিংটা নিয়ে আসছি। এবং কি আমরা দেখতে পাই যে বিভিন্ন অ্যাপও রয়েছে, বোধহয় গুগলের বিভিন্ন অ্যাপ রয়েছে, মানে আর্থকোয়েক ডিটেক্টর হিসেবে, সেগুলো আসলে কতখানি কাজ করে? এটা হচ্ছে আমাদের গুগল দিয়ে যে আর্থকুইক হলে আমরা যে নোটিফিকেশনটা পাই, জি। আপনার আমেরিকার ক্যালিফোর্নিয়া সহ বিভিন্ন জায়গায় ওদের কিছু হাব আছে। ওরা আপনি দেখেন না যে বাংলাদেশে যখন কোন একটা ভূমিকম্প হয় বরাদ দেওয়া হয় যে ভারতের কোন ইনস্টিটিউট থেকে এটা সংগ্রহ করেছে বা আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে কোন ইনস্টিটিউট থেকে এটা আসলো। এটা মূলত বাংলাদেশ থেকেই আমরা বুঝি না, ওদের মেশিন টেশিন সব জায়গায় আছে, ওরা যখন এটা পায় তখন আর কি অ্যালার্ট করে দেয়, গুগলে দিয়ে দেয়। সো আমরা এটা দেখা যায় যে আপনি ভূমিকম্প হয়ে গেল তখন দেখতেছেন যে ফোনে ভূমিকম্প, একদমই এটা তাই। আসলে আগাম সতর্কবার্তা নয়। সতর্কবার্তাটা হয় না এটাই। এককভাবে আসলে অনেকগুলো অ্যাপের কাজ করা হয়েছে, সেগুলো স্বীকৃতি পাওয়া হয়েছে, সেটা ভীষণ আসলে ভালো লাগার, আমাদের জন্য ভীষণ ভালো লাগার। কিন্তু এই যে অবসর সময় শরীর চর্চা এবং নিজেকে একটু ফিট রাখা বা প্রযুক্তির সাথে আরো শেখা, একটু ভ্রমণ ভালো লাগে, এই বিষয়গুলো আসলে সময় দেওয়া যায়? আমরা কিভাবে আর্ন করছি, আমরা কারো লাইফে ভ্যালু অ্যাড করে আর্ন করছি। ধরেন আমি যে এই জামাটা পরে আছি, সে এটা তো একজন বানিয়েছেন, সে আমার কাপড়ের ভ্যালু অ্যাডটা করে সে তার জীবিকা নির্বাহ করছেন। আমি বিভিন্ন প্রযুক্তিতে ভ্যালু অ্যাড করে জীবিকা নির্বাহ করছি। আমি আমার এই R&D ইনচার্জ হিসেবে ডিআইটি থেকে একটা পকেট মানি পাই, সেটা থেকে জীবিকা নির্বাহ করছি। এখন এটা তো একটা লিমিটেড জিনিস, কিন্তু আপনি যদি আপনার হেলথের উপরে যদি Invest করি। ইনভেস্ট না করেন, আপনি এখন তো হার্ট অ্যাটাকের এমনি কোনো বয়স নেই। আমরা রিসেন্টলি একটা প্রজেক্টে বুয়েটে কাজ করছিলাম, ওইখানে আমাদের এক ভাই কাজ করছিলেন, সম্ভবত মঙ্গলবারে দেখা হয়েছিল, শনিবারে আবার যাই কাজ করতে আমার যে সহকর্মী সে বলছেন যে ভাই মারা গেছেন। 30 to 33 সত্যি ইয়ার্স তাই, আমাদের এই জেনারেশনটা আমরা অনেক বেশি আসলে বিভিন্ন সমস্যার মধ্যে ভুগছি, একদম শেষে যেহেতু চলে এসেছি। আপনার জেনারেশন বা আপনি যে জায়গাটা আজকে কাজ করছেন, একদম ছোট করে যদি আপনার তরুণদের জন্য যদি কিছু বলবার থাকে। আমার যারা জেনারেশন বা আমার যারা জুনিয়র রাঙা আছেন, সকালে যারা দর্শক আছেন, যদি আপনারা প্লিজ প্যারেন্ট হয়ে থাকেন, আপনার ছেলে মেয়েদের উপর রেখেন না যে তারা কি করতেছে এটা প্লিজ আপনারা ডিফাইন করে দিন না। অনেক প্যারেন্টস আমি দেখেছি তারা বলে যে আমি চাই না, মানে তুমি যেটা ইচ্ছা করো, কিন্তু আলাদাভাবে মানে সে বুঝাই দেয় না আমার কিন্তু এটাই লাগবে, তোমার কিন্তু ডাক্তারি হওয়া লাগবে, তোমার কিন্তু ইঞ্জিনিয়ারিং হওয়া লাগবে, মানে টোটালি তাদের কোনো বাইন্ডিংস রেখেন না। আর আমার বয়সী যারা আছেন, আসলে এই বয়সে হারানোর কিছুই নেই, চেষ্টা করতে থাকেন এবং ইউ হ্যাভ নো বাউন্ডারিজ। স্বপ্ন দেখলে বড় দেখেন, 100 দেখলে আপনি 80 পাবেন, প্লিজ 10 দেখেন না, নিজের কোনো লিমিটেশন রেখেন না। আসলে স্বপ্নই আমাদেরকে বড় করে, যে স্বপ্ন আসলে আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ।